রাশিদ খান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে 2019 সালে আপনারা যখন ডাকসু নির্বাচন করেছিলেন তখন 2018 নির্বাচন পরবর্তী সময়, আর এখন যখন ডাকসু নির্বাচন হচ্ছে তখন 2026 নির্বাচনের পূর্ববর্তী সময়, এই দুটি প্রেক্ষাপটকে আপনি কিভাবে পার্থক্য করবেন? আর যদি আমি গুণগত মানের কথা বলি, 2019-এর নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের গুণগত মানকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। দেখেন, 2019 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কারচুপির সাথে নিজেরাই জড়িত ছিল এবং সেই সময়কার যিনি ভিসি ছিলেন তিনি তো মহাচোর ছিলেন। ছাত্রলীগের গডফাদার হিসেবে কাজ করেছেন। যিনি প্রক্টর ছিলেন এবং যারা বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ছিলেন, যারা বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ছিলেন, মোটামুটি যারা প্রভোস্ট ছিলেন, তারা সবাই কিন্তু ছাত্রলীগকে জেতানোর জন্য কাজ করেছে। তবে এইবার কিন্তু সেটা নাই। অর্থাৎ এইবার হয়তো এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়নি বা এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত সাংবাদিকরাও দেখাতে পারেনি যে এই জায়গায় আসলে কারচুপি হয়েছে। হ্যাঁ, অভিযোগ কিছু আসতেছে, কিন্তু সেটা সরাসরি প্রার্থীরা জড়িত, সেটাই সরাসরি শিক্ষকরা জড়িত, এরকম কোনো অভিযোগ কিন্তু এবার আসে নাই। তার মানে 19 সালের নির্বাচন এবং এইবারের নির্বাচন এর মধ্যে আসলে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আরেকটি বিষয় দেখেন, জাতীয় নির্বাচনে অবশ্যই এটার কিছুটা প্রভাব পড়ে, বিশেষ করে যেহেতু তরুণ প্রার্থী এবং তরুণ ভোটার থাকে, সেটা একটা ব্যাপার। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গ্রামগঞ্জের মানুষ অনেকটা অসচেতন। তারা কিন্তু যেটা হয় যে মাতুব্বর কোন দিকে, মেম্বার কোন দিকে, সে আমাদেরকে কি বলে, গ্রামে তো সালিশ বিচার এগুলো হয়। তো সেক্ষেত্রে তাদের উপরে অনেকটা আসলে ভোট নির্ভর করে। অনেকটা আমার কাছে মনে হয় যে গ্রামের মানুষ তার নিজের ভোটটা নিজের স্বাধীনভাবে দিতে পারে না, বা ওই ধরনের বুঝও তাদের মধ্যে নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ঘটনা ঘটে। আজকে আমার এলাকার এক বড় ভাই, যিনি একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, নেতা ছিলেন। তো তার সাথে আমার একটা জায়গায় সাক্ষাৎ হয়। তিনি তার ছেলেকে ফোন দিলেন যে, বাবা তুমি ভোট দিয়েছো? সে বলছে হ্যাঁ। বলছে কাকে দিয়েছে? বলছে এটা আমি বলতে পারবো না। দেখেন, এই যে তরুণদের ভিতরে সচেতনতা। বাবা কিন্তু একসময় ছাত্রদলের নেতা ছিলেন, অথচ সন্তান সে বলছে না যে আমি কাকে ভোট দিয়েছি। অর্থাৎ তরুণদের মধ্যে অনেক বেশি সচেতনতা বেড়েছে এবং এই কারণে এইবার তরুণরা যেদিকে যাবে সেই দল কিন্তু এগিয়ে থাকবে। এবারের ডাকসু নির্বাচন অবশ্যই একটা প্রভাব সৃষ্টি করবে। তবে তারপরে ওই যে বললাম, গ্রামের মানুষ অনেকটা অসচেতন, গ্রামের মানুষ আসলে অনেকটা বুঝে না বুঝে মাতব্বর মেম্বার চেয়ারম্যান যেদিকে বলে সেদিকে ভোট দেয়। এই জন্য আমরা অতীতে যেটা দেখেছি যে ডাকসু নির্বাচনে যে দলের প্যানেল ভালো করেছে, জাতীয় নির্বাচনে আবার তারা যে সবসময় ভালো করেছে এটি কিন্তু হয়নি। সুতরাং এই ডাকসুতে কেউ জিতলে সেই যে আগামীতে ক্ষমতায় যাবে তার দলই সেটি নাও হতে পারে। রাশিদ খান, আপনি যখন ডাকসু নির্বাচন করেছিলেন, আপনার সঙ্গে নুরুল হক নূর ভিপি পদে নির্বাচিত হয়েছিল। আপনারা দুজনই জাতীয় রাজনীতিতে এসে যুক্ত হয়েছেন এবং একটি দলের প্রধান, এবং তারপরেই আপনার অবস্থান হয়েছে। আমরা অতীতেও দেখেছি যে ডাকসু নির্বাচনের ভিপিজিএসরা রাজনীতিতে অনেক বড় নেতা হয়ে গেছে। বিশেষ করে আমানুল্লাহ আমান, তিনি মন্ত্রী হয়েছেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তিনি মন্ত্রী হয়েছেন। একই সঙ্গে যদি দেখি, স্বাধীনতার আগেও গোলাম আজম, তিনিও কিন্তু একটি দলের শীর্ষ নেতৃত্বে এসেছেন, তিনি ডাকসুর জিএস ছিলেন। আর সব মিলে যদি আমরা বলি যে এখন যারা আছে, যারা প্রার্থী, তাদের মধ্যে যে জিতুক বা হারুক, তারাও হয়তো জাতীয় রাজনীতিতে কোনো না কোনো অবস্থান করে নেবে, কিন্তু এই রাজনীতিতে তাদের অবস্থান হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে লাভটা কোথায় হবে? দেখেন, সবসময় যে যারা ডাকসুর ভিপি ছিল, জিএস ছিল, খুব ভালো করেছে এরকম না। যারা নির্বাচনে অংশ নিয়েছে, নির্বাচনে জিততে পারেনি, তারাও কিন্তু মন্ত্রী মিনিস্টার হয়েছে। যেমন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে কিন্তু আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, যদিও তাদের পতন হয়েছে, ওবায়দুল কাদের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনবার অংশ নিয়ে। হ্যাঁ, সেই ওবায়দুল কাদের পরবর্তীতে একটি দলের সাধারণ সম্পাদক হয়, মন্ত্রী হয়, একটি বড় দলের আপনার প্রভাবশালী নেতা হয়। কিন্তু মাহমুদুর রহমান মান্না ভাই আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন, যে কারণে তিনি এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাটায় যেতে পারেননি। আমি মান্না ভাইকে ছোট করছি না, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। এবং এটা আমি মান্না ভাইয়ের কাছ থেকে শুনেছি যে সে তো আমার সাথে ইলেকশন করেছে। আবার মুজাহিদুল ইসলাম সেলিম, তিনিও ভিপি ছিলেন, তিনিও তো সেইভাবে মন্ত্রী। হ্যাঁ, সেটাই বলতেছি যে সেলিম ভাইও তো আসলে হইতে পারেননি। তো এরকম অনেকে আছেন, হতে পেরেছেন, কেউ কেউ পারেননি। তবে এইটা আসলে বড় বিষয় না। কেউ ডাকসুতে বড় নেতা হলেই সে যে পরবর্তীতে অনেক বড় নেতা হবে এরকম না। কেউ তো পরবর্তীতে প্র্যাকটিস করে, চর্চা করে
তার নিজের যোগ্যতায় আরও অনেক বড় হতে পারেন। মনে করেন যে কেউ ডাকসুতে ভিপিজিএস হতে পারলো না, কিন্তু একটা ভালো ফলাফল করলো, বা মানুষের কাছে তার একটা অবস্থান তৈরি হলো। এখন তিনি যদি এই জেদ যে আমি জিততে পারি না, আমাকে ভবিষ্যতে জিততে হবে, তাহলে তিনি তো ভবিষ্যতে ভালো করতে পারেন। যেমন আমার নিজের কথা যদি বলি, যে আমি ডাকসুতে জেতার পরেও কিন্তু আমাকে ঘোষণা করা হয়নি। এখন আমি যদি এই হতাশায় আমি রাজনীতি করা বন্ধ করে দিতাম, তাহলে আজকে তো এই যে মানুষ আমাকে ভালোবাসে, চিনে, জানে, এটা তো হতো না। আমি যদি ধারাবাহিক সংগ্রাম করতে থাকি, তাহলে একটা সময় তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও অনেক উপরে নিয়ে যেতে পারেন। সুতরাং ডাকসুই আসলে সব কিছুর শেষ বলে আমার কাছে মনে হয় না। যারা এই নির্বাচনে জিতবে, অবশ্যই তাদের জন্য শুভকামনা। যারা হেরে যাবে, আমি তাদেরকে বলবো যে এরা হেরে যায়নি, এরা হয়তো সেকেন্ড পজিশন হোল্ড করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু হতে পারে, মন্ত্রী, মিনিস্টার হতে পারে, এমনকি এরাই প্রধানমন্ত্রী হতে পারে, এটিও তো হতে পারে। না, আমি তো আপনাকে প্রশ্নটি সেখানে করেছিলাম যে এরা হয়তো জাতীয় রাজনীতিতে কেউ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কেউ হয়ে উঠবে না, কেউ মন্ত্রী হবে, কেউ হবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি আসলে এই যে স্বাধীনতার পর থেকে এতবার ডাকসু নির্বাচন হলো, স্বাধীনতার আগেও ডাকসু নির্বাচন হয়েছে, এই সময়টাতে যারা ভিপি হিসাবে নির্বাচিত হয়েছে, জিএস হয়েছে, ছাত্র সংসদের যারা বড় বড় পদগুলোতে এসেছে, তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কোনো পরিবর্তন আসলে এসেছে? দেখেন, অনেকগুলো ডাকসু নির্বাচন হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম, গেস্ট রুম কিন্তু অতীতে বন্ধ হয়নি। এমনকি যারা ভিপি, জিএস বা অন্য পদে এসেছেন, তারাও কিন্তু শিক্ষার্থীদের কল্যাণে যে অর্থে আসলে কাজ করা দরকার ছিল, গণরুম বন্ধ করে দেওয়া, গেস্ট রুম বন্ধ করে দেওয়া। দেখেন, এই যে আমাদের শিক্ষক নিয়োগ হয় কোন প্রক্রিয়ায়, একই সাথে বিভিন্ন আপনার প্রশাসনিক যে নিয়োগগুলো হয় কোন প্রক্রিয়ায়, এগুলোর কিন্তু বন্ধ হয়নি। এগুলোর বন্ধ কখন হলো? যখন একটি গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে। এখন দেখেন আপনি হলগুলোতে কোনো ছাত্র সংগঠনের দৌরাত্ম্য নাই, গণরুম নাই, গেস্ট রুম নাই, কেউ খায় না, কেউ কারোর উপর কোনো ধরনের ওই নির্যাতন করতে পারে না, র্যাগিং নাই। অর্থাৎ ডাকসুর মাধ্যমে সব পরিবর্তন হবে, এইটা আমি বিশ্বাস করি না। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পরে গণ অভ্যুত্থানের মাধ্যমেই পরিবর্তন হয়েছে, নাকি আবরার ফাহাদের জীবনের বিনিময়ে পরিবর্তনটা আসলে শুরু হয়েছিল? না, আবরার ফাহাদের জীবনের বিনিময়ে হয়তো আমরা প্রতিবাদ করা শুরু করেছি। গণরুম ছিল, গেস্ট রুম ছিল, অনেক কিছু ছিল, নির্যাতন, নিপীড়ন সবই ছিল। মূলত গণ অভ্যুত্থানের মাধ্যমে এই পরিবর্তনটা শুরু হয়েছে। তবে অবশ্যই যে গণ অভ্যুত্থান সৃষ্টি হলো, এর পিছনে আবরার ফাহাদের যে চেতনা, সেটা অনেক কাজ করেছে।